এখন আমরা আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। পৃথিবীতে যেহেতু সবকিছুরই কম বেশি ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তিও তার মধ্যে একটি। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন একটি অন্যতম। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা দেখতেছি যে নাইট্রোজেনের কক্ষপথ সংখ্যা হচ্ছে 2, একইভাবে অক্সিজেনের কক্ষপথ সংখ্যা হচ্ছে 2। কিন্তু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি এবং অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। এখন যদি আমরা আকারের ক্রম দেখি, আকারের ক্রম অনুসারে এখানে অক্সিজেন হচ্ছে ছোট এবং নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের তুলনায় তুলনামূলক একটু বড়। যেহেতু নাইট্রোজেনের এবং অক্সিজেনের কক্ষপথ সংখ্যা সেম, নাইট্রোজেন এবং অক্সিজেনের কক্ষপথ সংখ্যা একই হলেও তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ভিন্ন। আমরা জানি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আকার ছোট হয়ে যায়। তো সেই হিসাবে বলতে পারি আমরা নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যেহেতু অক্সিজেনের তুলনায় কম, সেই হিসাবে নাইট্রোজেনের আকার বড় এবং অক্সিজেনের আকার ছোট। এখন আসি আমরা আয়নীকরণ শক্তিতে। আমরা জানি যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু অক্সিজেনের আকার ছোট সেহেতু অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে এই জায়গাতেই। আমরা যদি লক্ষ্য করি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতেছি যে তার সর্বশেষ কক্ষপথে 2s2 অর্থাৎ s অরবিটালটি পরিপূর্ণ অবস্থায় আছে এবং 2p3 অর্থাৎ p উপশক্তি স্তরটি তার অর্ধপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, যেটা হচ্ছে পূর্ণ অবস্থা। p এর অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 3 অর্থাৎ অর্ধপূর্ণ। আমরা জানি যে মৌলসমূহ পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল হয়। এখন দেখো এখানে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ অর্ধপূর্ণ অবস্থায় আছে, p অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি মৌলসমূহ স্থিতিশীল থাকতে চায়, আর পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় মৌলসমূহ অধিক স্থিতিশীল হয়। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এখানে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন অধিক স্থিতিশীল। এই স্থিতিশীলতার জন্য নাইট্রোজেন থেকে একটি ইলেকট্রন সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য আমরা বলতে পারি যে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। এই যে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় যেহেতু স্থিতিশীলতা অর্জন করে, এই জন্য সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। আবার আমরা জানি পরমাণু সমূহের আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। এখানে অক্সিজেনের আকার ছোট ছিল, সেই হিসাবে আমরা বলতে পারতাম যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের তুলনায় বেশি স্থিতিশীল, কারণ হচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথটি অর্ধপূর্ণ অবস্থায় ছিল। এই জন্য নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। এখান থেকে আমরা বলতে পারি নাইট্রোজেনের আকার অক্সিজেনের চেয়ে বড় হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি তার স্থিতিশীলতার কারণে বেশি। দেখো একইভাবে আমরা বেরিলিয়াম এবং বোরনের কথা বলতে পারি। আমরা জানতাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় এবং আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। আমরা যদি বেরিলিয়াম এবং বোরনের কথা চিন্তা করি, বেরিলিয়াম বামে অবস্থান করে এবং বোরন ডানে অবস্থান করে। সেই হিসাবে বোরনের আকার ছোট এবং বেরিলিয়ামের আকার তুলনামূলক একটু বড়। সেই হিসাবে আমাদের বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে আমাদের বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। এটার মূল কারণ হচ্ছে আমরা যদি বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথের দিকে লক্ষ্য রাখি, যার সর্বশেষ কক্ষপথটি পরিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু বোরনের সর্বশেষ কক্ষপথে H উপশক্তি স্তরটি পরিপূর্ণ থাকলেও P উপশক্তি স্তরটি না পূর্ণ না অর্ধপূর্ণ অবস্থায় আছে।
সেই হিসাবে আমরা বলতে পারি বোরনের চেয়ে বেরিলিয়ামের স্থিতিশীলতা বেশি, কারণ বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথটি পরিপূর্ণ অবস্থায় আছে। যেহেতু বেরিলিয়ামের স্থিতিশীলতা বেশি, এই জন্য আমরা বলতে পারি এখান থেকে একটি ইলেকট্রন সরাতে বোরনের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি।